হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি ছাড়েন, আর কখনো এমন করব না। খালুকে ডাক কিন্তু প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি হুম? কিচ্ছু না, বিশ্বাস করেন। তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টায়। তোর কি আমাকে ছাড়া আরও কাস্টমার আছে নাকি? ছবি ও খালামনি, দেখ না তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স এক নয়। শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট তাই না? হা হা হা, তা আমি বলিনি, বলেছে আমার আদুরের খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমে শান্তিমতো কাপড়ও চেঞ্জ করতে পারি না, হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন। আমার শরীরের প্রতিটি অংশ হয়তো উনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ। সবাই বলে উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতিই কেন জুলুম করেন। গল্পটার শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই, আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামনিকে পছন্দ করত না, কারণ খালামনি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামনি যখনই বেড়াতে আসতেন বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন, কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামনি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়, সাথে খালামনিকে কষে থাপ্পড় মারে বলতে থাকেন, তোর সাহস হয়ে কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলার? নোংরা মেয়ে একটা, পরপুরুষদের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পরে হয়েছে নাকি বিয়ের আগে? কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফালাইছিস ব্যা কোথাকার। প্লিজ থামো আম্মু, তুমি চুপ কর। এই শুন, তুই একটা বাজারের মেয়ে আর তোর ছেলের সাথে বিয়ে দিব আমার মেয়ের, বেরিয়ে যা। আম্মু শত চেষ্টার পরেও আব্বুকে থামাতে পারেননি। ওই দিন খালামনি খুব কান্না করেছিলেন। ছোট আবির রক্ত মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালামনি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্ট্যাক্টও করেননি। 6 বছর পেরিয়ে গেছে, আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামনি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে, কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বুর শেয়ারের বিজনেস 3 বার ড্রপ খেয়েছে, সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে 2-1টা টিউশনি করি, এই যা। ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব। একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই। হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দেই। রাস্তার একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন উনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকি হেসে জিজ্ঞাসা করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সব কিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে বলে কোনো দরকার হলে উনার অফিসে যেতে। আমি একটু ভেবাচেকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না, ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়া করে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেইলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাইর বাহ। জবি মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। ও হুনুম, তা শিক্ষাগত যোগ্যতা? মাধ্যমিক। হা 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 হা, বাবা অনেক শিক্ষিত তুমি। আমার সত্যিই টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা তুমি জানো আমি কে? না। আমি তোমার আফরোজ খালামনির ছেলে আবির। কি? অবাক হয়ে, প্লিজ আমাকে হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির দীপ, সব টাকা দীপ, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে ফ্রিতে। যাবে? রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে। কি ভাবছেন আমাকে লজ্জা করে নাচবি? আপনি এমন হয়ে গেছেন।
উফ, ন্যাকামি বন্ধ কর। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা না হলে কিচ্ছু করার নেই। আসতে পার। আমি খালাম্নির সাথে কথা বলব, উনি নিশ্চয়ই আমাকে বুঝবেন। সেট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই। আমার বাবার জন্য এটা আমাকে করতেই হবে। বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম আমার একটা জব হয়েছে, ওখানে থেকে আমাকে কাজ করতে হবে, প্রায় 6 মাস, অনেক ভালো বেতন দিবে। বাবা রাজি হচ্ছিল না। আমি এক প্রকার জোর করে চলে এলাম। খুব কষ্ট হচ্ছে। ভেবেছি ওখানে খালাম্নি আছে, 6 মাস তা তেমন কি আর, চোখের পলকে পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল এক বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালাম্নিকে 1000 বার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না। হয়তো না চিনার ভান করছেন, উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় কর। কি রে, কথা বলছিস না কেন? বিয়ে টিয়ে করে নিলি নাকি? উফ, থাম তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ের জাতি শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না। আর তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পারিবারিক বিষয় কখনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে কিচ্ছু করবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকার রুমটা দেখিয়ে দিয়ে বলে, রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে উনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারেন। খুব একা একা লাগছিল ওই দিন। এত মানুষ কিন্তু আমার সাথে কথা বলার কেউ নেই, সবাই সবার মতো। তারপর থেকে আমি এখানে। আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুবই স্ট্রেইট অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে উনি এসব করেন, তাও আবার এত এত টাকা দিয়ে? শুধু আমার সাথেই কেন? কথাগুলো প্রায় আমি চিন্তা করি। কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বললে নিজেকে অনেকটা হালকা লাগে। নীলামা, কবে আসবি? তোকে দেখতে অনেক ইচ্ছা করে। আসব বাবা, ছুটি পেলেই চলে আসব। তুমি চিন্তা কর না, ওষুধগুলো ঠিকমতো খাবা। আচ্ছা, এই সপ্তাহে চেকআপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছ তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই খুব হার্ডওয়ার্ক করছিস তাই না? না বাবা, আমার কিচ্ছু করতে হয় না। আচ্ছা আমি রাখি, ভালো থেকো। আবির যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বলে ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। আমার মতো চরিত্রহীন মেয়েদের জন্য নাকি হাজারো সংসার ভাঙে। কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা। শুরু থেকেই তার সাথে আমার একটা পজিটিভ কনভেনশন। আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা। তার মতে আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমে আসে। তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একজন আপন ভেবে শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব? ভিতরে নীলা আপু শাওয়ার নিচ্ছেন। কিন্তু তার কথার পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়লে তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়াও এক রাতে আমাকে আর আবিরকে একসাথে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে? না তো, একটু হেসে। ছবি ছবি ছবি, আপনাকে ভালো ভাবছিলাম। এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়েজাতির এত বদনাম। আপনার কি মা বাবা নাই? বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এসব? এখন বুঝেছি বড় ম্যাম সাহেব, খালামনি কেন আপনাকে পছন্দ করে না। এভাবেই পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ। আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয়। বাড়ি ফিরলে উনি আর আমাকে কাজ করতে দিবেন না। একটা রাজকুমার খুঁজে তার সাথে উনার নিষ্পাপ রাজকুমারী বিয়ে দিবেন। বাবার মুখে কথাগুলো শুনলে সত্যি খুব কষ্ট লাগে। ইদানিং খুব মাথা ব্যথা অনুভব হয়, তার সাথে বমি ফ্রি 3 মাস পিরিয়ড অফ। খুব ভয় ও টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব, তাই নিজে নিজে একদিন সকালে প্রেগন্যান্সি টেস্টার দিয়ে টেস্ট করে যা দেখলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি প্রেগন্যান্ট। আমার ভেতর আরেকটা প্রাণ। আমি মা হব। কিন্তু আবির কি আমাকে মেনে নিবে? আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেল জানি না, কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে তা বলতে পারি। বাবা সমাজে মুখ দেখাবেন কি করে? আমি উনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে কলঙ্ক। সারাদিন রুমে থেকে কান্না করছি। অবশ্য তাতে কারো মাথা ব্যথা নেই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেমস খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই ইশারায় জানতে চাইলে আমি মুখ লুকিয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকি। তারপর উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন, এসব মরাকান্না থামিয়ে কি সমস্যা সেটা বল। আবির, আমি কি আরও টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবা। না আবির, কান্না করতে করতে
তাহলে নিশ্চয়ই আরও কাস্টমার দরকার। ওকে চিন্তা কর না, আমি আমার বন্ধুদের বলবো, কিন্তু ওরা শুধু দিনের রাতটা কিন্তু আমার, ঠিক আছে? রেগে কষে উনাকে থাপ্পড় মেরে উচ্চ সুরে বলতে লাগলাম, আমি প্রেগন্যান্ট। জোরে জোরে কান্না করে। তা আর এমন কি কংগ্রেস? অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে, বিয়ের আগেই আমি মা হয়ে গেছি, বুঝতে পারছেন? একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনি ইচ্ছা করলেই ফ্রিতে টাকাটা দিতে পারতেন, কিন্তু না, আপনি একটা সরল মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। আমি আমার বাবার আদর্শ মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো সেট, তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরেই যাবেন কান্না করতে করতে। আচ্ছা চল, হাত ধরে উঠিয়ে। কোথায়? তোমার আব্বুর কাছে। উনার একমাত্র মেয়ে প্রেগন্যান্ট, সুসংবাদটা উনাকে দিতে হবে না? না আবির, আপনার পায়ে পড়ছি, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। চল তো, আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে, এবার উনার মেয়ের সম্পর্কেও সবার জানা দরকার। আবির, আমার প্রতি দয়া করুন প্লিজ প্লিজ। আবির, আমার বাবা অনেক অসুস্থ, উনি এসব মেনে নিতে পারবেন না প্লিজ। কে শুনে কার কথা? আবির আমার হাতটা ধরে জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন, যেন টাইম ওয়েস্ট না যায়। খুব কান্না পাচ্ছে। বাবা জানতে পারলে কি পাগল হয়ে যাবেন। বাসায় এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। আবির।